বন্ধুরা, আজকের ভিডিওটি দীর্ঘ হবে। বাংলাদেশের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা চাইনিজ না ইউরোপীয় কোনো দেশ থেকে আসছে? বন্ধুরা, এই ব্যাপারে ডিটেলসলি আপনাদের সামনে ভিডিও বিশ্লেষণ সহ দেওয়ার চেষ্টা করব আজ। আশা করি শেষ পর্যন্ত আমাদের সাথে থাকবেন। এর মাধ্যমে আপনি জানতে পারবেন শেষ পর্যন্ত বাংলাদেশ তার লং রেঞ্জ এয়ার ডিফেন্স সিস্টেম হিসেবে কোনটিকে চুজ করার সম্ভাবনা সবচেয়ে বেশি। আর মিডিয়াম রেঞ্জ এয়ার ডিফেন্স সিস্টেম তুরস্ক থেকে আসতে পারে না চীন থেকে আসতে পারে। বাংলাদেশের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা নিয়ে আরও কয়েকটি প্রশ্নের উত্তর অজান্তেই আপনি পেয়ে যাবেন আমাদের এই ভিডিওর মাধ্যমে। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিতে ভুলবেন না। বন্ধুরা, তাহলে চলুন শুরু করা যাক। বাংলাদেশ বিমান বাহিনীর মিডিয়াম টু লং রেঞ্জ এয়ার ডিফেন্স সিস্টেম হিসেবে কোনটি আসতে পারে? সেটি কি চাইনিজ প্ল্যাটফর্ম না ইউরোপীয় প্ল্যাটফর্ম, এবং কোনটি আসার সম্ভাবনা সবচেয়ে বেশি? বন্ধুরা, এ ব্যাপারে আমরা একটি ডিটেলসলি আলোচনা করার চেষ্টা করব। ইতিমধ্যে শোনা যাচ্ছে যে বাংলাদেশ বিমান বাহিনী তাদের মিডিয়াম রেঞ্জ এয়ার ডিফেন্স সিস্টেমের জন্য বা এয়ার টু সারফেস মিসাইলের জন্য চীনের নির্মিত LY-80 এয়ার টু সারফেস মিসাইল অর্ডার করেছে। ইতিমধ্যে এই ধরনের এয়ার টু সারফেস মিসাইল পাকিস্তান তাদের বিমান বাহিনী বা বিমান প্রতিরক্ষা অথবা আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার ক্ষেত্রে মোতায়েন করেছে। বন্ধুরা, LY-80 একটি মধ্যম পাল্লার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। এখন শোনা যাচ্ছে বাংলাদেশ চীনের কাছ থেকে FK-3K নামক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাও ক্রয় করতে পারে। FK-3K মিসাইলের অন্য নাম হলো HQ-22। বন্ধুরা, চাইনিজ এই HQ-22 হলো একটি মিডিয়াম টু লং রেঞ্জ সেমি অ্যাক্টিভ রাডার হোমিং রেডিও কমান্ড গাইডেন্স সারফেস টু এয়ার মিসাইল। এটি ডেভেলপ করেছে পিপলস রিপাবলিক অফ চায়না। এর টাইপ হচ্ছে সারফেস টু এয়ার মিসাইল। প্লেস অফ অরিজিন চায়না। ইন সার্ভিস 2017। ইউজড বাই চায়না অ্যান্ড সার্বিয়া। এর ওজন হচ্ছে 1300 কেজি। এটি সর্বোচ্চ 120 থেকে 170 কিলোমিটার দূরের যে কোনো লক্ষ্যবস্তুকে আঘাত এনে আকাশেই ধ্বংস করতে সক্ষম। এই এয়ার টু সারফেস মিসাইলের ফ্লাইট অল্টিটিউড হচ্ছে 50 মিটার থেকে 27 কিলোমিটার, অর্থাৎ 50 মিটার থেকে 27 কিলোমিটার উচ্চতায় যে কোনো আগত লক্ষ্যবস্তুকে এটি সহজেই ধ্বংস করতে সক্ষম। প্রোপেলেন্ট হচ্ছে সলিড ফুয়েল, আর ইঞ্জিন হিসেবে ব্যবহার করা হয় রকেট মোটর। গাইডেন্স সিস্টেম হিসেবে রয়েছে সেমি অ্যাক্টিভ রাডার হোমিং রেডিও কমান্ড গাইডেন্স সিস্টেম। তবে এ ব্যাপারে আমরা এখন নিশ্চিত নই যে লং রেঞ্জ প্ল্যাটফর্ম হিসেবে কোনটি আসতে পারে। বন্ধুরা, বাংলাদেশ তাদের সমরাস্ত্র প্রদর্শনীতে একসময় এই FK-3K লং রেঞ্জের মিসাইলটি প্রদর্শন করেছিল, আর তখনই ধরে নেওয়া হয়েছিল বাংলাদেশ হয়তো চীনের সাথে ব্যাপারে দিন দরবার করছে। বন্ধুরা, 170 কিলোমিটার দূরবর্তী যে কোনো লক্ষ্যবস্তুতে আঘাত আনতে সক্ষম এমন ধরনের একটি ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা যদি বাংলাদেশের প্ল্যাটফর্মে বা বাংলাদেশে অন্তর্ভুক্ত থাকে এবং বাংলাদেশ বিমান বাহিনী অথবা বাংলাদেশ সেনাবাহিনী ব্যবহার করে, তাহলে আকাশ প্রতিরক্ষার ক্ষেত্রে বাংলাদেশ অনেক দূর এগিয়ে যাবে। আর এক্ষেত্রে বাংলাদেশ বর্তমানে ইউরোপীয় প্ল্যাটফর্ম চিন্তাভাবনা করছে বলে জানা গেছে। তবে বর্তমান পরিস্থিতিতে বাংলাদেশ আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার ক্ষেত্রে তার নীতি পরিবর্তন করতে পারে। বন্ধুরা, কৌশলগতভাবে বাংলাদেশ এমন একটি প্ল্যাটফর্ম চয়েস করতে চাচ্ছে যেটি মায়ানমারের কাছে নেই। আর এই জন্য হয়তো বাংলাদেশ শর্ট টু মিডিয়াম এবং মিডিয়াম টু লং রেঞ্জের জন্য ইউরোপীয় প্ল্যাটফর্মগুলো এভালুয়েট করতে পারে। কয়েকদিন পূর্বে শোনা গিয়েছিল বাংলাদেশ চীনের কাছ থেকে নাকি তাদের লিজেন্ডারি HQ-9 ক্রয় করতে পারে। HQ-9 হচ্ছে সোভিয়েত S-300 এর কপি ভার্সন। তো এটিতে বড় ধরনের উন্নয়ন ঘটিয়েছে চাইনিজ কর্তৃপক্ষ। বন্ধুরা, HQ-9 যদি বাংলাদেশ ক্রয় করে, তাহলে বাংলাদেশ মোটামুটি S-400 সমমানের পর্যায়ের একটি লং রেঞ্জের মিসাইল তাদের বহরে অন্তর্ভুক্ত করতে পারল। তবে এই পর্যায়ে বাংলাদেশ বিমান বাহিনী এবং বাংলাদেশ সেনাবাহিনী একটি পর্যায়ের মধ্য দিয়ে যাচ্ছে। তারা বর্তমানে প্ল্যাটফর্মগুলো চুজ করার জন্য একটু সময় নিচ্ছে। বন্ধুরা, প্রকৃত বাস্তবতা হলো বাংলাদেশ বিমান বাহিনী তার লং রেঞ্জ এয়ার ডিফেন্স সিস্টেম এবং মিডিয়াম রেঞ্জ এয়ার ডিফেন্স সিস্টেমটি ইনস্টল করার জন্য ইউরোপীয় ভার্সন না চাইনিজ ভার্সন, এটি নিয়ে অনেক দিন দ্বিধায় কাটিয়েছে। সর্বশেষ তারা হয়তো একটি সিদ্ধান্ত নিতে পেরেছে। সাম্প্রতিক সময়ে শোনা গেছে যে বাংলাদেশের সেনাপ্রধান অর্থাৎ বাংলাদেশের নতুন সেনাপ্রধান তুরস্কে সফর করছেন। ইদানিং ঘুরে ঘুরে বাংলাদেশের সামরিক ডেলিগেটসগণ, বিশেষ করে হাই সামরিক ডেলিগেটসগণ তুরস্ক সফর করছেন। সেক্ষেত্রে কি আমাদের বিমান বাহিনী বা সেনাবাহিনীতে তুরস্কের কোনো আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার সিস্টেম আসতে পারে? আমার ব্যক্তিগত ধারণা হলো এ ব্যাপারে সম্ভাবনা খুবই কম, কারণ বাংলাদেশ সেনাবাহিনী বর্তমানে ইংল্যান্ডের কাছ থেকে 3টি সুপরিসর পরিবহন বিমান ক্রয় করেছে। বন্ধুরা, এটিকে ওভারহোলিং করে দিয়েছে ইংল্যান্ডের মার্শাল এভিয়েশন। বাংলাদেশ তার পরিবহন ফ্লিটকে ঢেলে সাজানোর জন্য ব্রিটেনের কাছ থেকে C-130 যে সুপার হারকিউলিস পরিবহন বিমান ক্রয় করেছে। বন্ধুরা, এর মাধ্যমে ব্রিটেনের সাথে বাংলাদেশের সামরিক সম্পর্ক পূর্বে যেমন ছিল এটি আরও অন্যরকম উচ্চতায় পৌঁছে গিয়েছে। ব্রিটেন সরাসরি বাংলাদেশকে তাদের MRCA প্রোগ্রামে যুক্ত করার জন্য আহ্বান জানিয়েছে। অর্থাৎ ব্রিটেনের যে ইউরোফাইটার টাইফুনগুলো রয়েছে তারা হয়তো সেগুলো বাংলাদেশের কাছে বিক্রি করতে চায়। বাংলাদেশ এই
সুপরিসর পরিবহন বিমান C-130J সুপার হারকিউলিসের সাথে আরও একটি জিনিস ক্রয় করেছে। বন্ধুরা, এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই বিষয়টি বা এই জিনিসটির মাধ্যমে বোঝা যায় বাংলাদেশ কোথা থেকে তাদের এয়ার ডিফেন্স সিস্টেমটি ক্রয় করতে পারে। বন্ধুরা, বাংলাদেশ ব্রিটেনের কাছ থেকে অত্যন্ত একটি দামি জিনিস এবং কৌশলগত জিনিস ক্রয় করেছে, যেটি বিভিন্ন দেশ বা অন্য কোনো সাধারণ দেশ ক্রয় করতে পারে না বা তাদের কাছে বিক্রি করে না। সেটি হচ্ছে বাংলাদেশ অত্যাধুনিক প্রযুক্তির এবং 2021 সালের আপডেট ভার্সনকৃত ADSS ক্রয় করেছে, অর্থাৎ এয়ার ডিফেন্স সিস্টেম সলিউশন। বন্ধুরা, এটি একটি সফটওয়্যার ভিত্তিক ব্যবস্থা, যে সফটওয়্যার ভিত্তিক ব্যবস্থার মাধ্যমে এয়ারবোর্ন গ্রাউন্ডে অবস্থিত এয়ার টু সারফেস মিসাইল ইউনিট এবং আকাশে অবস্থিত যুদ্ধ বিমান এবং নিচে অবস্থিত এয়ার টু সারফেস এয়ারক্রাফট গানের মধ্যে এবং এই সকল রাডার অ্যান্ড কন্ট্রোল ইউনিটের মধ্যে একটি টোটালি সমন্বয় সাধনের মাধ্যমে এমন একটি ইন্টিগ্রেটেড ব্যবস্থা গড়ে তোলা সম্ভব, যেখান দিয়ে কোনো যুদ্ধ বিমান তো দূরের কথা, পাখি উড়ে যাওয়া সম্ভব নয়। বন্ধুরা, এই এয়ার ডিফেন্স সিস্টেম সলিউশনের মাধ্যমে এই ইন্টিগ্রেটেড সিস্টেমটি এমনভাবে সচল করা সম্ভব, এর মাধ্যমে বাংলাদেশ সুইডেনের কাছ থেকে যে DGF 0.9 গান সিস্টেম ক্রয় করেছে, অর্থাৎ এয়ারক্রাফট গান, যেটি যে কোনো আকাশ থেকে আসা হুমকি এমনকি ক্ষেপণাস্ত্র ভূপাতিত করতে পারে, সেটির সাথেও সমন্বয় করতে সক্ষম। আকাশে অবস্থিত যুদ্ধ বিমানের সাথে সমন্বয় করতে সক্ষম। এটি গ্রাউন্ডে অবস্থিত এয়ার কন্ট্রোল রাডার এবং কমান্ড সিস্টেমের সাথে বা কমান্ড ভেহিকলের সাথে সমন্বয় সাধন করতে সক্ষম। সুতরাং বোঝা যাচ্ছে, যেহেতু এটি একটি ইউরোপীয় সিস্টেম, এই সিস্টেমটির সাথে অবশ্যই ইউরোপীয় এয়ার ডিফেন্স সিস্টেমটি ইন্টিগ্রেটেড থাকবে এবং সেই থাকার সম্ভাবনা বেশি। বন্ধুরা, এর মাধ্যমে আপনারা কি বুঝলেন? বাংলাদেশের পরবর্তী যে এয়ার ডিফেন্স সিস্টেমটি বা এয়ার টু সারফেস মিসাইলটি আসতে যাচ্ছে, সেটি ইউরোপীয় হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি, আর সেই সফটওয়্যারটি বাংলাদেশ ক্রয় করেছে। বন্ধুরা, এই ইন্টিগ্রেটেড সিস্টেমের মাধ্যমে বাংলাদেশ তার নৌবাহিনীর সাথে সমন্বয়ের মাধ্যমে এয়ার ডিফেন্স সিস্টেমটি রয়েছে তার সাথেও ডেটা লিঙ্কের মাধ্যমে যোগাযোগ রক্ষা করতে পারবে এবং একটি সমন্বয় সাধনের মাধ্যমে এমনভাবে বাংলাদেশের আকাশকে নিশ্ছিদ্র করে তুলতে পারবে যে সেটি হবে 21 শতকের সর্বাধুনিক প্রযুক্তির আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। বন্ধুরা, একটি বিষয় না বললেই নয়, বাংলাদেশ ইউরোপীয় সিস্টেম হিসেবে কয়েকদিন আগে MBD এর তৈরিকৃত ক্ষেপণাস্ত্রগুলো দেখেছিল। বন্ধুরা, বর্তমানে MBD এর SMT অর্থাৎ ইউরোপের অন্যতম শ্রেষ্ঠ এয়ার টু সারফেস মিসাইল বা এয়ার ডিফেন্স সিস্টেম অ্যাস্টার ক্রয় করার কথা রয়েছে। বন্ধুরা, এটি শোনা যাচ্ছে এই অ্যাস্টার বর্তমানে MBDও তৈরি করছে। একটা ব্যাপার আপনাদের কাছে স্পষ্ট করতে চাই, এই অ্যাস্টারকে ধরা হয় বিশ্বের সর্বশ্রেষ্ঠ নিখুঁত এয়ার টু সারফেস মিসাইল হিসেবে। যদিও S-400 এর কিছু বিশেষ ক্ষমতা রয়েছে, তবে বাংলাদেশের জন্য অ্যাস্টার হতে পারে অত্যন্ত আদর্শ একটি এয়ার টু সারফেস মিসাইল, যেহেতু বাংলাদেশ ইউরোপীয় এয়ার ডিফেন্স সিস্টেম সলিউশন ক্রয় করেছে। বন্ধুরা, অ্যাস্টারের দুটি ভার্সন রয়েছে, একটি হচ্ছে অ্যাস্টার 15, অন্যটি হচ্ছে অ্যাস্টার 13। বাংলাদেশ যদি এটি তাদের বহরে সংযুক্ত করতে পারে, তাহলে বাংলাদেশ বিমান বাহিনী এবং সেনাবাহিনীর জন্য হবে সোনায় সোহাগা। বন্ধুরা, ইউরোপীয় স্যাম সিস্টেম এর গুণগত মান সম্পর্কে নতুন করে বলার কিছু নেই। ইন্টারসেপ্টর সীমা হচ্ছে 30 কিলোমিটার, অর্থাৎ এটি 30 কিলোমিটার দূরবর্তী যে কোনো আগত লক্ষ্যবস্তুকে ধ্বংস করে দিতে সক্ষম। অ্যাস্টারের একটি বিশেষ গুণ রয়েছে, এটি ব্যালিস্টিক মিসাইলকেও ঠেকিয়ে দিতে সক্ষম, আর অ্যাস্টার 30 এর সর্বোচ্চ দূরত্ব হচ্ছে 120 কিলোমিটার। বন্ধুরা, এটিকে প্রকৃতপক্ষে ফ্রাঙ্কো ইটালিয়ান ভার্টিক্যালি লঞ্চ সিস্টেম এয়ার টু সারফেস মিসাইল ধরা হয়ে থাকে বা বলা হয়। বাংলাদেশ যদি এটি তার বহরে সংযুক্ত করতে পারে, তাহলে এটি হবে বাংলাদেশের এই অর্ধ শতাব্দীর সেরা সংযোজন। বন্ধুরা, ইউরোপীয় স্যাম সিস্টেম মানে এখানে নতুন করে বলার কিছু নেই। এটি ম্যানুফ্যাকচার করেছে ইউএসএম। এই ইউএসএম হলো ইউরোপিয়ান কনসোর্টিয়াম। বন্ধুরা, কনসিস্ট অফ MBDA ফ্রান্স এবং MBDA ইটালি। বন্ধুরা, ইটালির MBDAটি আবার দুইটি ভাগে বিভক্ত। এটি কম্বাইন্ডলি ইটালি সরকারের রয়েছে 66% শেয়ার, অন্যদিকে ফ্রান্সের থ্যালেস গ্রুপের রয়েছে 33% শেয়ার। বন্ধুরা, হয়তো আপনারা ব্যাপারটি বুঝতে পারছেন। বন্ধুরা, এই মিসাইলটির ভর হচ্ছে 310 কেজি থেকে 450 কেজি, অর্থাৎ অ্যাস্টার 15 এর ভর হচ্ছে 310 কেজি এবং অ্যাস্টার 13 এর ভর হচ্ছে 450 কেজি। বন্ধুরা, টাইপ অ্যাস্টার 15 শর্ট টু মিডিয়াম রেঞ্জ অ্যান্টি এয়ারক্রাফট অ্যান্ড অ্যান্টি মিসাইল মিসাইল সিস্টেম। অ্যাস্টার 30 হচ্ছে লং রেঞ্জ অ্যান্টি এয়ারক্রাফট অ্যান্ড অ্যান্টি মিসাইল মিসাইল সিস্টেম। প্লেজ অফ অরিজিন ফ্রান্স এবং ইটালির যৌথ প্রচেষ্টায় প্রথম সার্ভিসে আসে 2001 সালে, আর ম্যানুফ্যাকচারার কোম্পানি হচ্ছে ইউএসএম এবং MBDA যৌথভাবে। ইঞ্জিন হিসেবে ব্যবহার করা হচ্ছে সলিড প্রপেলেন্ট টুয়েস্টেড রকেট মোটর, আর অপারেশনাল রেঞ্জ হচ্ছে অ্যাস্টার 15 এর 1.7 থেকে 30 কিলোমিটার পর্যন্ত, আর অ্যাস্টার 13 এর 3 কিলোমিটার থেকে 120 অর্থাৎ 120 কিলোমিটার পর্যন্ত। বন্ধুরা, এর ফ্লাইট অল্টিটিউড হচ্ছে 0 থেকে 13 কিলোমিটার অ্যাস্টার 15, আর অ্যাস্টার 30 এর অল্টিটিউড হচ্ছে 0 থেকে
থেকে 20 কিলোমিটার, অর্থাৎ 0 থেকে 20 কিলোমিটার উচ্চতা দিয়ে উড়ে আসা যে কোনো ব্যালিস্টিক মিসাইল এবং যুদ্ধ বিমানকে আকাশেই ধ্বংস করে দিতে পারবে অ্যাস্টার 30। বন্ধুরা, এক্ষেত্রে আমি একটি বিষয় অবশ্যই মনে করাবো আপনাদের, সেটি হচ্ছে আমি এই অ্যাস্টার 30 নিয়ে বা অ্যাস্টার মিসাইলটি নিয়ে বর্তমানে ডিটেলস বর্ণনা দিলাম এই কারণে, বাংলাদেশ ভবিষ্যতে এই প্ল্যাটফর্মটি ক্রয় করলেও করতে পারে, তাই এ সম্পর্কে আপনাদের একটু বিস্তারিত জানিয়ে রাখলাম। বন্ধুরা, বাংলাদেশ তুরস্কের কাছ থেকে এয়ার ডিফেন্স সিস্টেম ক্রয় করার ব্যাপারে ইভ্যালুয়েট নোটিশ জারি করেছে বলে শোনা যাচ্ছে, তবে এটি অত্যন্ত গোপন। বন্ধুরা, তুরস্কের কাছ থেকে বাংলাদেশ বর্তমানে মিডিয়াম রেঞ্জ এয়ার ডিফেন্স সিস্টেমটি হয়তো গ্রহণ করতে পারে, তবে প্রকৃত বাস্তবতা হলো বর্তমানে তুরস্কের কাছে যে সকল এয়ার ডিফেন্স সিস্টেম রয়েছে তাদের নিজেদের তৈরি, সেগুলো অধিকাংশই নতুন তাদের সার্ভিসে এসেছে। বন্ধুরা, পরীক্ষিত না হলে এবং যুদ্ধে পরীক্ষিত না হলে এয়ার ডিফেন্স সিস্টেম যে কোনো ধরনের বড় দুর্ঘটনা ঘটাতে পারে। মনে করেন যে কোনো যুদ্ধকালীন সময়ে যদি এটি কাজ না করে, রেশিও যদি ভালো না হয়, আপনি বিপদে পড়তে বাধ্য। ইতিমধ্যে বাংলাদেশকে আমেরিকা তাদের প্যাট্রিয়ট প্যাক-3 ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা ক্রয় করার জন্য অনুরোধ করেছে। বন্ধুরা, সে ব্যাপারে বাংলাদেশ এখনও কিছু বলেনি, তবে আমেরিকার সমরাস্ত্র ক্রয় করা অত্যন্ত কঠিন। যদিও আমেরিকা বিভিন্ন ধরনের সমরাস্ত্র এবং সর্বাধুনিক প্রযুক্তির হেলিকপ্টার থেকে শুরু করে অন্যান্য যুদ্ধ বিমান বাংলাদেশকে অফার দিয়ে যাচ্ছে লাগাতার। এখন ভবিষ্যতে বাংলাদেশ কোন প্ল্যাটফর্মটি ব্যবহার করে বা এয়ার ডিফেন্স সিস্টেমের জন্য কোন প্ল্যাটফর্মটি ক্রয় করে, সেটি আমরা দেখার জন্য অপেক্ষায় রইলাম। বাংলাদেশের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা নিয়ে আমি আরেকটি ডিটেলস ভিডিও আনার চেষ্টা করব। পরবর্তীতে সেই ভিডিওটি যদি আপনারা দেখতে চান, অবশ্যই মহিউদ্দিন ব্লগ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি চেপে দিন। ভিডিওটি আজকের মতো এখানেই শেষ করছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।